চিত্রাঙ্গনা পর্ব ২৯। জমেলা ঝড়ের বেগে ফারাজের দিকে ধেয়ে আসে, বিক্ষিপ্ত আবেগে দুহাত প্রসারিত করে। ফারাজ মুহূর্তের ভেতর চিত্রের আড়ালে গিয়ে বলে উঠল, এই মাতারি, দূরে থাক, কাছে আসবি না। বউ বিনা কেউ কাছে এলে আমার পেছন চুলকায়। চিত্রের নির্লিপ্ত ভঙ্গিতে একপাশে সরে দাঁড়ালো, কটাক্ষরা কণ্ঠে বলল, আরো দরজা খুলে রোমান্স করুন, খুশি হয়েছি। এই যে মিস, এই ধরুন আপনার হিন্দুকে, হিন্দুর কারেন্ট বেশি, একটু কমিয়ে দেন তো। ফারাজের কণ্ঠ শুকিয়ে আসে। সে সংযম ধরে রেখে চিত্রাকে উদ্দেশ্য করে বলল, শয়তান্নি, তুই আমার বউ নাকি দুশ্মন? স্বামীর যৌবন বুড়ির হাতে তুলে দেস? সরম বরম তো বাথরুমে পানির সঙ্গে গুলিয়ে খাইছিস, খাটাস চিমড়ি। চিত্রার মুখ ভেঙচি কাটে, সামনে থেকে সরে গিয়ে জমেলার জন্য পথ ছেড়ে দেয়। জায়গা পেয়ে বৃদ্ধা উচ্ছ্বসিতভাবে ফারাজের দিকে দৌড়ে আসে, অথচ পর মুহূর্তে ফারাজের বজ্রকঠিন স্বরের ধমকে থমকে যায় সে। মাতারি, তোর নাম জমেলা না রেখে ঝামেলা রাখা দরকার ছিল। দূরে থাক বুড়ি, আমার কারেন্ট লাড়া দিতে এলে একেবারে লড়ে যাবি, বলে দিলাম। কথাখানা মাথা হোক আর যেখানেই হোক ঢুকিয়ে রাখ। কারেন্ট হেব্বি, নো বোলিং। ইউ আমার গার্লফ্রেন্ড, মাই প্রেমিক। ইউ দূরে গুইং হইলে মই তো ডাই হয়ে যামো। আর হোয়াই ইউ কল মি বুড়ি? আই এম 5 বছরের বিউটিফুল গার্ল, ইউর প্রেমিকা। ফারাজ ফুঁসতে থাকে, মুখের রেখায় স্পষ্ট বিরক্তি ওঠে। নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, ইস রে, বুড়ির মারাত্মক কেরমে উঠছে দেখি। আমারে বুড়ি কুদ্দুসের বাপও পাওনি। তোমার সঙ্গে দাঁড়ানো জোয়ানটাও তো লোড নিতে পারে না, ঘন্টা না যেতে জ্বর চলে আসে। আর তুমি কোন ছাগলের চকলেট ফ্লেভার? ইউ যে চকোলেট ফ্লেভার পছন্দ করো, মুই ওইটা। জমালে এবার ফারাজের দিকে হাত বাড়িয়ে দেয়, কিন্তু ফারাজ সজোরে এক ধাপ পেছনে সরে পুরোই বলল, ধরার কাজ তো আমার, তুমি কেন ধরছো 5 বছরের বিউটিফুল বুড়ি? ফারাজ এই বলে এক ঝটকায় নিজের শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলে। অনেক বেশি দেখার কিরমে উঠছে তাই না? নে দেখ, কত দেখতে পারস মাতারি, দেখ। এই চিত্রাঙ্গনা, তুমি রুম থেকে বের হও, আউট। বুড়ির কেমড়ে কতখানি তা আজকে দেখেই ছাড়বো। ফারাজ, বেশি হয়ে যাচ্ছে না? কথায় কথায় জামা কাপড় খুলতে হবে কেন? না দেখালে ভালো লাগে না। ফারাজ ঘাড় কাত করে চিত্রার দিকে তাকিয়ে সজোরে একটা ধমক দিয়ে বলল, জাস্ট আউট। চিত্রার ধমকে কিছু আসে যায় না। সে গম্ভীর শ্বাস ফেলে, মুখে কুঞ্চিত ভ্রু ছায়া, মনে ঘূর্ণিঝড়। হায় আল্লাহ, এই লোকের একটুও লজ্জা নাই। জমেলা জাতির তো মানসিক সমস্যা আছে, তা জানা সত্ত্বেও কি এমন নাটকীয়তা জরুরি ছিল? ফারাজ এবার নিজে জমেলার দিকে এগিয়ে আসে, কিন্তু হঠাৎই বৃদ্ধা থমকে দাঁড়ায়, কাঁপা কাঁপা স্বরে বলে, আল্লাহ গো, আমি এখানে কেমনে আইলাম? ফারাজ ভ্রু উঁচিয়ে তাচ্ছিল্য স্বরে বলে, কেন জানো না? তুমি তো নিজেই আমার কাছে কিরমি দূর করার জন্য নাচতে নাচতে চলে আসছো। ঝামেলা না, সরি মানে জমেলা চুনা পাখি। জমেলা কিংকর্তব্য হয়ে দাঁড়িয়ে থাকে। চিত্রা দ্রুত বিষয়টি সামাল দেওয়ার জন্য বলল, কিছু না দাদু, আপনি নিচে যান, আয়েশা আপনাকে খুঁজছে। জমেলা আর কিছু না বলে ধীর পায়ে দরজার দিকে এগোয়। দরজা বন্ধ হতেই ফারাজ বিদ্যুৎ বেগে ছিটকিনি এঁটে দেয়, তারপর দৃঢ় পদক্ষেপে চিত্রার দিকে এগিয়ে আসে। তার চোখ শীতলতা। তোমাকে আউট বলেছিলাম, শুনতে পাওনি? আউটের বাংলা আমি জানি না, তাই দাঁড়িয়েছিলাম। চিত্রা মুখ বাঁকিয়ে বলল, ও আচ্ছা, জি। কাম। এই বেটা কাছে ডাকে কেন? ইংরেজি শিখাবা নাকি? আমি ইংরেজি জানি, লাভ ইউ, হেট ইউ আর ফাক ইউ। ফারাজ বড় বড় চোখ করে চিত্রের দিকে তাকায়, তওবা করে বলে, আস্তাগফিরুল্লাহ, এই জমজমের পানিটা কইরে? শালার আগুন সুন্দরীর আগুন বেড়ে গেছে দেখি, পানিটা ছিটিয়ে আগুন বন্ধ করতে হবে। তৃতীয় তলায় অবস্থিত অতিথিশালা। সচরাচর সেখানে পদচারণা ঘটে না, কেবল অতিথি এলে সাময়িক আনাগোনা হয়। এতদিন অব্র নিচতলায় কক্ষে অবস্থান করেছিল। যদিও সে কক্ষটি তার পছন্দসই ছিল না, অবশেষে ফারাজকে অনুরোধ করে সে অতিথিশালার জন্য একটি উন্মুক্ত করেছে। তদুপরি সে আর একাকী নেই, নতুন অতিথিদেরও আবির্ভাব ঘটেছে, যার জন্য পৃথক একটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। ফারাজ নিজ দায়িত্বে কক্ষসমূহ সুসজ্জিত করার ব্যবস্থা গ্রহণ করে আয়েশা আর মিতালিকে পাঠিয়েছে তৃতীয় তলায়। কক্ষ দুটো পরিপাটি করার নির্দেশ দিয়েছে। অব্র স্নান শেষে কক্ষে প্রবেশ করতেই নজর কাড়ল আয়েশার উপর। সে নিপুণ হাতে বিছানার চাদর টান টান করছে, প্রতিটি ভাঁজ নিখুঁতভাবে মেলাচ্ছে।
নীরবে অবলোকন করলো দৃশ্যটি। অব্র এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তোয়ালে দিয়ে চুল মুছে তা কাঁধে ঝুলালো। তারপর বলল, একটা ময়লাও যেন না পাই গোয়ালি। দেখুন, আমার সুন্দর একটা নাম আছে, তাতে আমার কি? জলদি কাজ শেষ কর, গুয়াফা। ও মা, আপনি এত সুন্দর করে কথাও বলতে জানেন? সুন্দর করে আরো অনেক কিছু করতে পারি, করব? অব্র ধীর পদক্ষেপে আয়েশার দিকে অগ্রসর হলে সে চমকে ওঠে। পলকেই তার সমস্ত অস্তিত্ব সংকুচিত হয়ে আসে। অনিশ্চয়তা ও শঙ্কার আবরণে আবৃত হয় চেতনা। অব্রের নৈকট্য অনুভব করতেই সে স্বতঃস্ফূর্তভাবে চোখ মুছে নেয়। কিন্তু মুহূর্ত কয়েক অতিবাহিত হওয়ার পরও নিরবিচ্ছিন্ন নীরবতা বিরাজমান। কোনো অপ্রত্যাশিত স্পর্শ অনুভূত হয় না। শ্বাসরুদ্ধ সময়ের অবসান ঘটিয়ে আয়েশা দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে চোখ মেলে তাকায়। অব্র টি-শার্ট পরে বোতাম লাগাচ্ছে। কলার ঠিক করে চুলে হাত বুলিয়ে ঝাড়ু হাতে দাঁড়িয়ে থাকা আয়েশাকে উদ্দেশ্য করে বলে, শালার মেয়ে মানুষ যে কি পরিমাণ আবেগী! এই বোন, তোদের এত আবেগ আসে কই থেকে? তুই কি ভাবছিস গোয়ালি, আমি তোর দিকে এগিয়ে যাব, তুই চোখ বন্ধ করবি, তারপর আমি তোকে চুমু খাবো, আর তুই পরে চুমুকে ধর্ষণ বানিয়ে আমাকে জোর করে বিয়ে করবি? মেয়ে, তোর মাথায় ঘুয়ে বরবর। ঘুয়ের ব্যবসাটা কবে শুরু করবি? আয়েশার রাগে ঠোঁট উল্টায়। মন চাইছে নিজের মাথায় একটা বাড়ি মেরে বাঙ্গির ঝোল বের করতে। আসলেই তো, সে কেন চোখ বন্ধ করেছিল? ছি, লজ্জার বিষয় এটা। কিন্তু নিজের সম্মান ধরে রাখতে হবে। এই যে জীবনে এত পকেট মেরেও তা কখনো সম্মানহারা হয়নি সে। আর শেষে কিনা এই মুকলিসের কাছে হার মানবে? হুম। আয়েশা গর্জে ওঠে, শালা তুই কর এই ভংচুং ব্যবসা, রকবাজ কোথাকার, গো ব্যবসায়ী কোথাকার। তুই একটা শালা, আর আমি, আমার শালি, তোমারে চড়াইতে মন চাইতেছে খালি। আয়েশা ক্ষিপ্ত হয়ে কিছু বলতে উদ্যত হয়, কিন্তু তার উচ্চারণ পথ খুঁজে পাওয়ার আগেই দৃষ্টি আকৃষ্ট হয় বারান্দার দিকে। সেখানে দাঁড়িয়ে আছে এক দীর্ঘকার পুরুষ। প্রসারিত আকাশের দিকে তাকিয়ে রয়েছে সে। পশ্চাৎদৃষ্ট দেখে মুখবয় স্পষ্ট নয়, তবে সুঠাম দেহসাষ্ট্য এবং দৃঢ় ভঙ্গি তার অস্তিত্বে অন্য আকর্ষণ সৃষ্টি করেছে। অন্ধকার ছায়ায় ডেকে থাকা শারীরিক কাঠামো দেখে অনুমান করা যায় এই আগন্তুক সাধারণ কেউ নয়। কিন্তু কে এই ব্যক্তি? নতুন অতিথি? কাজ সমাপ্তির পর আয়েশা কক্ষ ত্যাগ করতে নিলে অব্র হঠাৎ পেছন থেকে তাকে ডাকে। তার দৃষ্টি অনুসরণ করে আয়েশার চোখ পড়ে কক্ষের এক কোণে রাখা বাস্কেটের দিকে। সেখানে 2 জোড়া পোশাক অবিন্যস্ত অবস্থায় পড়ে রয়েছে। ছাই রঙের শার্টটি চিনতে আয়েশার বিলম্ব হয় না। অল্প আগেও সেটি অব্রর দেহে শোভা পাচ্ছিল, কিন্তু কালো শার্টটি, সেটা কার? অব্র কোনো ব্যাখ্যা না গিয়ে নির্দেশ দেয়, কাপড়গুলো ধুয়ে দিস, আর গিয়ে খাবার সাজা, খুব ক্ষুধা পেয়েছে। ভাই আর ভাবি খেয়েছে? রুমে খাবে। ঠিক আছে, এখন যা। কোনো প্রশ্ন না করে আয়েশা নির্ধারিত কর্তব্য পথে এগোয়। তবে অন্তরের এক কোণে জমে থাকা কৌতূহল এত সহজে মিলিয়ে যায় না। নতুন মুখটিকে উত্তর জানার তীব্র বাসনা একরাশ ধোঁয়ার মতো তার চিন্তা পথে ছড়ায়। অদেখা রহস্যের আবরণ আবারও ঘন হয়ে আসে। ঘড়ির কাঁটায় 4টা বাজে। ফারাজের উন্মুক্ত বক্ষের উপর শায়িত চিত্রের আঙ্গুলগুলো ক্লান্ত মিহিভাবে হাত বুলিয়ে যাচ্ছে। একসময় যে স্পর্শে বিতৃষ্ণা জাগ্রত হতো, সে উপস্থিতি দহন তুলতে অন্তরের অন্তঃস্থলে। আজ তার প্রতি নেই কোনো বিদ্বেষ। এখন আর কোনো তিক্ততা দংশন করে না চিত্রাকে। বরং হৃদয়ের এক অনির্বচনীয় আকাঙ্ক্ষা জাগে এ পুরুষকে একান্ত করে পাওয়ার। ভালোবাসার সর্বান্তকরণে আত্মসমর্পণের ভালোবাসা। এই বিস্তৃত শব্দ, অপাঙ্কিয় অনুভূতি, যার প্রতি চিত্রের কিছুদিন আগেও ছিল অনীহা, ঘৃণার পাহাড় জমেছিল, আজ তা চিত্রের শিরায় শিরায় শিহরণ তুলছে। ফারাজের লোমশ বক্ষপট আজ তার কাছে আস্থার এক তপ্ত ভূমি, যেখানে তার অনির্ধারিত যন্ত্রণাগুলো গলিত হয়ে প্রবাহিত হতে চায়। আমাকে আপনি জাদু করেছেন এলাহি। তোমাকে পাওয়ার লড়াইয়ে এই বান্দা খুন করতেও প্রস্তুত। তবুও যদি জাদুর মতো নিম্ন কৌশলে তোমাকে পাওয়া যায়, তবে ওইসবও আমার আপত্তি নেই। আমার জন্য ফারেজ এলাহি ছোটলোকি কাজ করবে? হুম, তোমার স্বামী করবে, তোমার অর্ধাঙ্গ করবে। ফারাজ এলাহি কেন করবে? তাহলে আপনি আমার কে হন? স্বামী। আর ফারাজ এলাহিকে? অন্ধকার পৃথিবীর কলুষিত পুরুষ। চিত্তে স্থির হয়ে রইল। ফারাজকে সে বুঝতে চেয়েও ব্যর্থ।
কি সেই অন্ধকার যার ভার সে নিজেই বহন করছে? কেনই বা নিজেকে কলুষিত বলে অভিহিত করছে? তার গড়ে তোলা অন্ধকার জগতের গল্পই বা কি? চিচা ফারাজের বুকে চাপা দেওয়া দেহ সরিয়ে নিতে উদ্যত হলে ফারাজ আরো দৃঢ়ভাবে তাকে কাছে টেনে নেয়। যেও না বিবিজান, বুকের বাঁ পাশ খালি খালি লাগে। চিচা নিজেকে গুটিয়ে আরো গভীরভাবে লেপ্টে গেল ফারাজের প্রশস্ত বুকের উষ্ণতায়। কেন এত শান্তি লাগছে? ঈশ্বরের বিধান বড়ই রহস্যময়। অতীতে হয়তো হারাতে হয়েছিল অনেক কিছু, শুধুমাত্র এই প্রাপ্তির জন্যই। যদি সোহাগের অভ্যুদয় না ঘটত, তবে কি ফারাজের কাছে আসা সম্ভব হতো? তৃষ্ণা পেয়েছে, গলাটা কেমন জানি শুকিয়ে আসছে, নিচু স্বরে বলল ফারাজ। চিত্তে চমকে উঠে দ্রুত ফারাজের বুক থেকে সরে বসল। ল্যাম্পের ম্লান আলোয় তার সুউজ্জ্বল মুখবায়ের দিকে তাকিয়ে বলল, ছাড়ুন, পানি দিচ্ছি। তৃষ্ণা মোর প্রিয়তমা রাখি, আর তুমি কিনা জল দিয়ে নিবারণ করবে বলছো? ছাড়ুন তো। চিচ্চা ধীর পায়ে উঠে দাঁড়ালো। টেবিলের উপর রাখা পানির জগের দিকে চোখ গেল। জগটা খালি, কেবল তলানিতে কিছুটা জমে রয়েছে। সে ওড়নাটা ঠিক করে নিল। ফারাজের ধীরে উঠে বসলো, দৃষ্টি নিবদ্ধ করলো চিচ্চার দিকে। ভ্রুকুটি করে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? পানি নেই, রান্নাঘরে যাওয়াটা দরকার। আমিও আসি? একা ভয় করবে না? হুম, এত সহজে ভয় পাওয়ার মতো মেয়ে আমি নই। আমি মিসেস ফারাজ এলাহি, বুঝতে পেরেছেন জনাব? ভয় পেয়েছি ম্যাডাম। চিচ্চা মুচকি হেসে উঠে গেল। ফারাজ তার পানি কিছুক্ষণ চাইয়ে রইল। সাবধানে যেও। ইসরে, মনে হয় একেবারে ছেড়ে চলে যাচ্ছি। যাচ্ছই তো। সমগ্র এলাহি বাড়ি গভীর নিদ্রায় নিমগ্ন। অচিরে ফজরের আজান ধ্বনিত হবে। সূর্য উকি দেবে নতুন দিনের দিগন্তে। অথচ চিচ্চার চোখে ঘুম নেই। প্রহরের পর প্রহর ফারাজের বক্ষে আশ্রয় নেওয়ার এক অদ্ভুত তৃপ্তি। যদি এভাবেই সমগ্র জীবন গলে গলে ঝরে যায়, তবে আর কী বা চাওয়ার থাকতে পারে? রান্নাঘরে যেতে যেতে অনেকটা সময় পার করে ফেলে চিচ্চা। এক হাতে তার পানির বোতল, অন্য হাতে এক বাটি পায়েস। নদী ভাবি আজই বানিয়েছে। ফারাজের খুব পছন্দ মিষ্টি জাতীয় খাবার। যে কোনো মিষ্টি পেলেই সে এক নিমিষে খেয়ে ফেলে, কিন্তু ঝালের ব্যাপারে তার ধাত একেবারেই আলাদা। সামান্য ঝালও সে সহ্য করতে পারে না। এমনকি বাড়ির তরকারিতেও তার জন্য আলাদা করে ঝাল কমিয়ে দিতে হয়। চিচ্চা এ নিয়ে বেশ হাসাহাসি করে। কে বোঝাবে ফারাজকে বাঙালির জীবন ঝাল ছাড়া ভাবাই যায় না? ফারাজের এই স্বাদ বিভ্রাট চিচ্চার কাছে বিস্ময় থাকে। চিচ্চা নিজেই তো ভাতের সঙ্গে অনায়াসে ৩-৪টে কাঁচামরিচ চিবিয়ে খেতে পারে। ফারাজ প্রথম দিকে তার এমন খাওয়া দেখে বিস্মিত হয়েছিল। এখনো মাঝে মাঝে অবাক হয়ে তাকিয়ে থাকে। সিঁড়ির ২ ধাপ পার হতেই হঠাৎ উপর থেকে একটা শব্দ এলো। কাঁচ ভাঙার শব্দ। কাঁচ ভাঙলে যেমন ঝনঝনে আওয়াজ হয়, ঠিক তেমন। চিচ্চার ভ্রু কুঁচকে আসে। কি পড়ল? কোথাও কিছু ভেঙে গেল নাকি? কেন, কিছু বুঝে ওঠার আগে তার বুকের ভেতর অজানা আশঙ্কার ধক করে উঠল। আর দেরি না করে সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। এত বড় বড় এতগুলো সিঁড়ি! ধ্যাৎ, বড় লোকদের জীবনও কেমন ঝামেলার। হাঁপাতে হাঁপাতে দরজার সামনে এসে চিচ্চা থমকে দাঁড়ালো। দরজাটা খোলা। চিচ্চা নিশ্চিত যাওয়ার সময় সে দরজাটা লাগিয়েছিল। তাহলে খুলল কে? ফারাজ। সে ধীরে ধীরে পা টিপে ভেতরে ঢুকলো। মেঝের দিকে চোখ যেতেই তার নিঃস্বর আটকে গেল। টেবিলের উপর রাখা কাচের ফুলদানিটা পড়ে টুকরো টুকরো হয়ে গেছে। চারদিকে কাচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। বারান্দার দরজাটাও খোলা। ঠান্ডা বাতাস ভেতরে ঢুকছে। জানালার পর্দা দুলছে। চিচ্চা মৃদু কাঁপা কাঁপা গলায় ফারাজকে ডাকলো, ফারাজ। কিন্তু কোনো সাড়া এলো না। ফ্লোর জুড়ে লাল লাল ছোপ, তাজা রক্তের দীর্ঘ দাগ। রক্তাক্ত বস্তু টেনে নিয়ে গেলে যেমন হয়, ঠিক তেমনই ছাপ। চিচ্চার চোখ সেই দাগ বেয়ে বেয়ে বারান্দার দিকে যায়। দৃষ্টি বারান্দায় আটকে যায় চিচ্চার। বুকের ভেতর দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত ঘরের চারপাশে চোখ বুলিয়ে নেয়। কোথাও কেউ নেই, ফারাজও নেই। আতঙ্কের শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে আসে। তার কাঁপতে থাকা হাত থেকে বোতল আর পায়েসের বাটিটা টেবিলের উপর রাখে সে। তারপর আবারও রক্তের দিকে তাকায়। মাথাটা হালকা ঝিমঝিম করছে। সে ঘন লৌহগন্ধি বাতাস তার গা গুলিয়ে তুলছে। এই রক্ত ফারাজের? চিচ্চা ধীর পায়ে রক্তের ছাপ অনুসরণ করে এগিয়ে যায় বারান্দার দিকে। কানের পাশ বেয়ে ঘামের উষ্ণ স্রোত নেমে আসে তার। বুকের ভেতর দমচাপা উত্তেজনা।
বারান্দায় পা রাখতেই তার শরীর শিউরে ওঠে। পায়ের নিচে তাজা রক্তের কাদামাটির মতো আঠালো স্পর্শ। চারপাশ অন্ধকার, তবু সামনের দৃশ্য বোঝা যাচ্ছে। বারান্দায় পড়ে আছে একটা নিথর, রক্তের স্রোতে ভেসে যাওয়া দেহ। কে পড়ে আছে? অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না স্পষ্ট, তবে পুরুষালী গড়ন, চওড়া শরীর। এক মুহূর্তে চিত্রের মনে বিদ্যুৎ চমকের মতো ভেসে ওঠে ফারাজের মুখখানি। বুকের ভেতর ধুকবুক করে ওঠে। শুষ্ক কণ্ঠে চিত্রের মুখ দিয়ে বেরোয়, ফারাজ। কোনো সাড়া নেই। চিত্রে এক পা এগিয়ে যেতে না যেতেই হঠাৎ ঠান্ডা ধাতব কিছু তার গলার কাছে ঠেকে। এক ঝটকায় পিঠ শক্ত একটা বুকের সঙ্গে ধাক্কা খায়। ভয়ে চিত্রের শ্বাস আটকে যায়, হাত পা অনিয়ন্ত্রিত কাঁপতে থাকে। পেছন ফিরে দেখার আগে কেউ একজন তার কাঁধের কাছে নিজের থুতনি রাখে। লোকটার নিঃশ্বাসের গরম ছোঁয়া অনুভব করে চিত্রা। তারপরে ফিসফিস শব্দে ভেসে আসে গা শিউরে দেওয়া একটা সুর, আগুন সুন্দরী।